ক্রাউডের মধ্যে, হইচয়ের মধ্যে, বাইরে যখন এত বৃষ্টি, মানুষ আটকা পড়েছে যেখানে সেখানে, এই রাষ্ট্রের মধ্যে আপনারা যাকে দেখতে পাচ্ছেন ওনার নাম জিয়াউর রহমান। এই নামে আরও অনেক প্রখ্যাত ব্যক্তি ছিল, আছে। অহিংস গণ অভ্যুত্থানের আমার সাথে হেলাল ভাইও আছে, এই সাথে হেলাল ভাইও আছে, আমাদের সাধারণ সম্পাদক অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের। অহিংস গণ অভ্যুত্থানের সাধারণ সম্পাদক আমি আছি। রাজু আহমেদ খান, গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান আছেন। MM মাসুদ, অবলম্বন পার্টির চেয়ারম্যান। এই যে অবলম্বন পার্টির চেয়ারম্যান, উনি একটা পক্ষ অবলম্বন করতে বলছেন, সেটা হচ্ছে মানে নিপীড়িত মানুষের জনস্বার্থ। আর আপনি গণ অভ্যুত্থান করতে চান অহিংস গণ অভ্যুত্থান একটি সংগঠন, আর আমি রাজনৈতিকভাবে নাগরিক অধিকার পার্টি এখন কনভেনার, আহ্বায়ক। আপনি না আগে ফরওয়ার্ড পার্টি ছিলেন? আগে ফরওয়ার্ড পার্টির সাথে সম্পৃক্ত ছিলাম, সেখান থেকে আমি সরে গিয়ে বেশ কিছু মানুষের সহযোগিতায় এবং সাহায্য নিয়ে আমরা নাগরিক অধিকার পার্টি দাঁড় করাচ্ছি। আচ্ছা, আপনার কাছে কেমন লাগছে অনুভূতি যে আপনি পলিটিক্স ক্লাব ইন্টারন্যাশনালের ভাইস প্রেসিডেন্ট হয়েছেন? এটার অনুভূতি কী? সাধারণত যে সমস্ত দলগুলো দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের জন্য কাজ করে, সেই সব দলগুলোকে আমরা পলিটিক্স ক্লাব ইন্টারন্যাশনালকে অন্তর্ভুক্ত করি। আপনার এ ব্যাপারে মতামত? তবে এটা ভালো উদ্যোগ, দেশের জন্য একটা কাজ করতে হবে। একজন আমাকে বলেছে যে ভাই আমি একটা ভালো কাজ করতে যাচ্ছি, তখন বললো যে আপনার ভালো কাজের সাথে আমি সবসময় আছি। আমরা এরকম একটা আশা করেছিলাম, যেহেতু আপনার অহিংস গণ অভ্যুত্থান করেন, হিংসার বীজ সরাবেন না, ভালো কাজের সঙ্গে থাকবে। সেটা ঠিক আছে। সেই ভালো কাজটা কি? বাংলাদেশ সহ বিশ্বের অপরাপর অনেক রাষ্ট্রকে একটি রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের জন্য এই পলিটিক্স ক্লাব, এটা একটা ক্লাব, এখানে পলিটিক্যাল ফিগাররা থাকবে, কিন্তু যারা রাজনীতি বিক্রি করে, যারা জনগণের স্বার্থকে লুণ্ঠন করে, তারা এই ক্লাবের সুযোগ পাবে। এবার আপনি বলেন আপনার। আমি যারা এই কাজটা করছে তাদেরকে সাধুবাদ জানাই। মাঝে মধ্যে আমরা এসে আপনাদের সাথে সহমত পোষণ করবো। আমি উদ্যোগটাকে সমর্থন জানাচ্ছি। এটার উদ্যোক্তা কে? সাধারণ মানুষ। এদেশের সাধারণ মানুষ হচ্ছে পলিটিক্স ক্লাবের উদ্যোক্তা, কিন্তু সাধারণ মানুষ যারা অসাধারণ কাজটা করে, সেটা হচ্ছে একটি সংগঠন করে যারা রাজনীতি করে, এবং সেই রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা গতানুগতিক রাজনীতিকে বিশ্বাস করে। আমাদের দেশে যে রাজনীতি চলে প্রবাহমান, সেই এক শ্রেণীর নেতারা মঞ্চে বসে, আর আরেক শ্রেণীর নেতা, তারা একই দলের একই সমমানের নেতা, তাদেরকে অডিয়েন্সে বসায়। মানে ভাবখানা এমন যে তোমরা আমার দর্শক, এবং মঞ্চে 5-6টা চেয়ার দিয়ে ওরা হচ্ছে বড় নেতার সাধবার চেষ্টা করে। আমাদের সমাজে এরকম অনেক বড় নেতা আছে, তারা এখন তীরে এসে তরি ডুবে ফেলেছে। তাদেরকে মানুষ এখন নেতা হিসেবে মানতে চায় না, কারণ তারা নেতা তৈরি করতে। আপনি কি বলেন? এই ব্যাপারে আমি একদম একমত। নেতা তৈরি করার প্রক্রিয়াটা অত্যন্ত কঠিন। আপনি নিজে নেতা হওয়া, নিজেকে যোগ্য তৈরি করার জন্য আপনি মানুষের সাথে সমর্থন পেতে হবে, মানুষকে তার নিজস্ব গতিতে চলতে দিতে হবে, তার দুঃখের কথা আপনাকে বুঝতে হবে, এবং তার সাথে থেকে দেশের ভালো চিন্তাগুলোকে নিয়ে সামনে কাজ করতে হবে। তাহলে মানুষ আপনাকে আস্তে আস্তে গ্রহণ করবে, এবং তখনই আপনি নেতা বা নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করবেন। এর আগে আপনি কিছু বলবেন? না, আপনার কাছে একটা প্রশ্ন আছে। বরাবরই আমরা দেখি একটা মিটিং হলে তখন বলা হয় যে গোল টেবিল আলোচনা, কিন্তু আমরা বরাবরই গিয়ে দেখি সেখানে টেবিলটা গোল না, টেবিলটা এমন ধরনের চ্যাপ্টা যে টেবিলের ওই প্রান্তে কিছু নেতা আছে যারা নেতা বলে দাবি করে, এবং এই প্রান্তে কিছু নেতা আছে, তাদের চেয়ারের উচ্চতা, তাদের সাইজ, তাদের প্রোটোকল সিস্টেম সম্পূর্ণ ভিন্ন। আমরা সেই রাজনীতির বিরুদ্ধে না পক্ষে? না, আমি একদমই বিপক্ষে। এই রাজুর সাথে আমি এইটাতে সম্পূর্ণ সমর্থন দিচ্ছি, কারণ এটা আমি নিজেও অনেক সময় খেয়াল করেছি যে এই ধরনের সিস্টেমে আসলে ভালো মানুষগুলো কখনোই উঠে আসে না। ভালো মানুষগুলো উঠে আসার জন্য জনগণেরকে নিয়ে যারা আসলেই কাজ করবে, তাদেরকে নিয়ে আমাদের জীবন চালাতে হবে। সেই জায়গাটা আমি এই যে সমর্থন দিচ্ছি রাজু আহমেদ খান। এই জাতীয় একটি সংগঠন যারা দেশের উল্টে চলা রাজনৈতিক গতিপথকে থামিয়ে দিতে চায়, পলিটিক্স ক্লাব ইন্টারন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট হয়ে আপনার অনুভূতি কি?
অনুভূতি কি? আপনি কি ডুয়েল পাঠ করছেন? আমি কোনো ডুয়েল পাঠ করছি না। অন্তরে এক আর বাইরে এক? না না না, আমি মানে আপনার বক্তব্য কি? আপনি কি এই জাতীয় প্রতিষ্ঠানে আছেন কিনা? আমি শুনলাম বাইদা ভাই আমি সমর্থন দিচ্ছি, সমর্থন দিচ্ছেন, অবশ্যই সমর্থন কিন্তু দিচ্ছি। আমাদের এই পলিটিক্স ক্লাব ইন্টারন্যাশনাল তো সিদ্ধান্ত নিয়েছে আপনাকে ভাইস প্রেসিডেন্ট করে। আপনার অসুবিধা কি? শুনুন, আমি আপনাদের ব্যাপারে আজকে অবগত হয়েছি। রাজুকে আমার পার্সোনালি পছন্দ, রাজুর সাথে আমার লম্বা সময়। রাজু আহমেদ খান খান, হ্যাঁ। উনি এই ব্যাপারে অনেক পরিশ্রম করেন। আমরা আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে, বলেন, সেটা হচ্ছে আপনি অহিংস গণ অভ্যুত্থান দখল করবার চেষ্টা করছেন। ঠিক আছে, সেটা মানুষ অভিযোগ করতেই অভিযোগটা পারে। কীভাবে খণ্ডন করবেন? ও সহজ ব্যাপার, আপনি জনগণকে জিজ্ঞেস করেন তাদের কাছে আমাদের যে আবামা মুস্তফা আমিনের যে কাগজ, সেই কাগজে যেই সই করা কাগজ, সেই কাগজ কার পক্ষে দেওয়া, সেই কাগজ আমার পক্ষে এবং আমাদের কমিটির পক্ষে দেওয়া। সুতরাং আমি দখল করছি। কিন্তু এখানে আব্দুল বাশার সাহেবের নামে নাই, বাসারের নামে তো কোনো কাগজ নেই, আইনগত সব। তার উনি বলছেন কেন? উনি ওনার মতো করে বলতেই পারেন। জনগণ বলতে আমরা হেলাল ভাইকে জিজ্ঞেস করি। হেলাল ভাই, আচ্ছা, ধন্যবাদ আজিজ হাসান ভাইকে। আমরা প্রথমত যে গোল টেবিল বৈঠকের কথা বলছি, আসলে গোল টেবিল বলতে কোনো শব্দ না। আমরা যখন টেবিলে গোল টেবিল বসে তখন এটা গোল হয়, আর যদি লম্বা বলি লম্বা, আর যদি আড়াআড়ি বলি আড়াআড়ি। আমাদের রাজনৈতিক যে নেতারা গোল টেবিল বসে যে রশি টানানি করে, আমি এই রশি রাজনৈতিক বিশ্বাসী না। আচ্ছা, তো সুতরাং রশি টানানি থাকবে মাঠের মধ্যে, সেটা রাজনীতি। গোল টেবিল আসে রশি টানানি করলে মানে সেখানে যেখানে গোল টেবিলে বৈষম্য, বসে সেটা কোনো রাজনীতি কোনো যুক্তি নাই, কোনো যুক্তি নাই। রাজনীতি বৈষম্য হয়, তাহলে সেখানে বৈষম্য বৃদ্ধির জন্য গোল টেবিলে অনেক সময় তৎপরতা সেটা হচ্ছে বৈষম্যের আন্দোলন, একে অপরের যুক্তি খণ্ডনের জন্য। আপনি যুক্তি তর্ক বিতর্ক করতে পারেন, কিন্তু রশিটা করলে সেই পলিটিশিয়ান সে কখনো সাকসেস হবে না। আর অহিংসতা মানুষের যে নির্বাহী কমিটির কথা বলছেন, কার্যকরী কমিটি, সেই কমিটির আবহাওয়া মুস্তামিন উনি প্রতিষ্ঠিত সভাপতি, আর অ্যাডভোকেট জিয়া রহমান উনি কার্যকরী সভাপতি। আচ্ছা আচ্ছা আচ্ছা। মুক্তিযোদ্ধা আবুল বাশার উনি হলো আমাদের সিনিয়র সভাপতি। তো যাই হোক, এই বিষয়টা আপনারা হ্যাঁ অহিংসতা মানুষের কার্যকরী কমিটির সাধারণ সভাপতি। আচ্ছা, আমাদের 751 সদস্য বিশিষ্ট কমিটি, আমরা 501 সদস্য আংশিক কমিটি অনুমোদন নিয়েছি। ইতিপূর্বে সেই কমিটি অনুমোদন নিয়ে সারা বাংলাদেশে প্রায় আমাদের 48টা জেলা কমিটি আমরা সম্পন্ন করেছি, এবং এই কমিটির আদলে অনেকগুলো সাংগঠনিক কার্যক্রম আমরা করেছি। প্রত্যেকটা মন্ত্রণালয়ে এবং প্রত্যেকটা জেলা প্রশাসনের কার্যালয়ে আমরা সাংগঠনিক আয়োজন করেছি। ইতিমধ্যে কিন্তু আপনারা যে 9 জানুয়ারি আমরা বর্তমান সরকারের যিনি প্রধানমন্ত্রী অফিসে উনি তখন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন, ওনাকে আমরা আমাদের অহিংস গণতন্ত্রের পরিবারের পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রদান করেছি। কালকে আগামীকাল অর্থাৎ 7 মে আমরা আমাদের কার্যক্রমকে অব্যাহত রাখার জন্য আমরা 26টা মন্ত্রণালয়ে আমাদের এই স্মারকলিপি দেব, এবং সংশ্লিষ্ট সব ডিপার্টমেন্টে আমাদের এই স্মারকলিপি দেব। বিরোধী দলের যিনি প্রধান ডাক্তার শফিকুর রহমান এবং বর্তমান সরকারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান, ওনাকে আমরা আমাদের স্মারকলিপি দেব, এবং প্রত্যেকটা দলকে গ্রিন পার্টি সহ প্রত্যেকটা দলকে আমরা স্মারকলিপি দেব আমাদের এই আন্দোলনে যুক্তি আন্দোলনকে সামিল থাকার জন্য আমরা সবাইকে অনুরোধ করি। আমরা পাশাপাশি আমাদের 1,86,00,000 আন্দোলন সফল হোক, আমরা স্বাক্ষরিত অহিংসতা বাংলাদেশের সদস্য সবাইকে আমরা সহায়তার জন্য এবং আমাদের এই প্রোগ্রামে আমন্ত্রণ জানাবো আমাদের সাথে এই আন্দোলনে সামিল হওয়ার জন্য। থেকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই মতামত জানাতে। আপনার এই আন্দোলন সফল হোক, আমরা সেটা চাই। এবং অহিংস রাজনীতির যে পরিবর্তন করেছিলেন আবহাওয়া মুস্তফা আমিন, এবং উনি যেভাবে ওনার কথাগুলো বলেছিলেন, খাই রাজনীতি পরিবর্তন চাই, সেই ধারাবাহিকতা রক্ষা করছেন আপনারা। এর মধ্যে আপনাদের মধ্যে যেন কোনো গ্রুপিং না থাকে এবং অহিংস এই শব্দটার পরিপন্থী কোনো কাজ হয়। আমরা চাই যে আপনারা সবাই মিলেমিশে করুন। এই অহিংস কোনো অভ্যুত্থানের নেতৃত্ব কে ভাগাভাগি করা হলে এবং জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হলে খুবই অনভিপ্রেত হবে এবং এটা ঠিক নয়। তবে যার যেখানে যতটুকু অবদান সেটাকে স্বীকার করতে হবে। এম এম মাসুদ উনি নতুন একটি দল করেছেন, দলের নাম হচ্ছে অবলম্বন। আমরা সেই এমন কিছু পজিটিভ ইতিবাচক বিষয়ে অবলম্বন করতে চাই
যেমন আপনার দলের নাম কি বললেন জিয়া ভাই? নাগরিক অধিকার পার্টি। নাগরিক অধিকার পার্টি। আমরা চাই যে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি হোক, রাজনৈতিক দলগুলোর উত্থান হোক এবং পুরাতন সংস্কৃতি, যেটা বলে অপসংস্কৃতির বিলোপ হোক, নতুন নতুন সংস্কৃতির আলোকে গড়ে উঠুক বাংলাদেশের রাজনৈতিক চর্চা অবলম্বন। পার্টির চেয়ারম্যান মাসুদ, মাসুদ, বলবেন কি আপনার অনুভূতিটা আমাদেরকে বলবেন, যে বর্তমান প্রেক্ষাপটে এই নিপীড়িত মানুষের পক্ষে থাকার জন্য সচরাচর এবং প্রচলিত রাজনৈতিক ধারাবাহিকতার বাইরে আপনি কী করতে চান? রাজু আহমেদ খান আসলেই অন্যরকম একটা ব্যক্তিত্ব। আমার কাছে মনে হয় খুব অদ্ভুত চরিত্রের মানুষ। এই চরিত্রটা এমনই অদ্ভুত যে তাকে নিয়ে আসলে বিশ্লেষণ করতে আমার বছরের পর বছর চলে যাবে। তো আসলে অবলম্বন পার্টি এমনই একটা পার্টি, সুন্দর একটা উদাহরণের মধ্যে আমি শেষ করে দেব। একটি বাস বা একটি গণপরিবহনে 50টি মানুষ আছে। 50টি মানুষের মধ্যে সবাই দক্ষ, প্রশিক্ষিত, অভিজ্ঞ, যোগ্যতা সম্পন্ন চালক। তারপরও যে সামনে আছে, যে চালাচ্ছে, সেই ওই গাড়ির নির্দিষ্ট চালক, আর একজন হেল্পার, একজন কন্ট্রাক্টর, মানে 2 জন সহকারী। এই 3 জন ছাড়া বাকি 47 জন যদিও অভিজ্ঞ, যদিও দক্ষ, তবুও তারা ওই দায়িত্ব ওই সময় পালন করতে পারবে না। তবে তারা যদি ঘূর্ণয়মান পদ্ধতিতে কখনো ওই নির্দিষ্ট গাড়িটা পরিচালনা করে বা চালায়, তখন আসলে তাদের মূল্যায়ন বা অবমূল্যায়ন করা যাবে। এখন বিষয়টা হচ্ছে কি, পৃথিবীর সবাই যদি রাজনীতিবিদ হয়, সবাই যদি নির্দিষ্ট শ্রমকর্ম পেশাভিত্তিক অভিজ্ঞ হয়, দক্ষ হয়, সক্ষম হয়, প্রতিভা সম্বলিত হয়, তবুও তাদের দ্বারা পরিচালনা হবে না, তাদের দ্বারা পরিকল্পনার বাস্তবায়ন নাই, করা সম্ভব না। তাহলে এখানে আমাদের মানুষগুলো কী ভাবছে? মানুষগুলো কী ভাবছে? ভাবছে কি, তুষ্টদের মতো নির্দিষ্টভাবে একটা পথ তৈরি করে দিচ্ছে, একটা মত তৈরি করে দিচ্ছে, যার মাধ্যমে দিয়ে সে বলছে বিকশিত হও, বিকশিত করো। তা আমি আমার অবলম্বন পার্টি এমনই বিষয়গুলোকে আসলে ধারণ করি যে আসলে বাংলাদেশ পরিচালনা করার জন্য অল্প সংখ্যক মানুষ যারা একেবারে সুপ্রিম অবস্থানে থাকবে, তাদের শুধু দিক নির্দেশনা দ্বারা এই দেশ সুন্দর হবে, সর্বজন স্বার্থ বাস্তবায়ন হবে, সংরক্ষিত হবে। তো সেই জায়গাগুলোতে আসলে আমাদের পূর্বে এবং বর্তমানে যারা আছে, কে যে কার থেকে কতটুকু ভালো, সেই বিষয়টা আজও অজানা। তেমনি আপনার কাছে একটা প্রশ্ন, তেমনি ওই যে বাস, ওই বাসের সবাই যেহেতু চালক, আপনার কাছে একটা প্রশ্ন হচ্ছে, বাস তো কোথাও থামবে, তাই না? তো আমরা এই বাসের প্রসঙ্গ বুঝলাম, সবাই তো চালক না, কেউ তো এর মধ্যে যাত্রী এবং বাসের মালিকও আছে। তো সেই প্রসঙ্গে আমরা আগামীতে আবার বিস্তারিত জানতে পারবো। আমি জাস্ট জানতে চাচ্ছি যে আপনার অবলম্বন পার্টির মূল ফোকাস কারা? গরিব, ধনী, মধ্যবিত্ত, অর্থনীতি, কৃষি, কোনটা? আমি আবার জিয়া ভাই। আসলে অবলম্বন পার্টির মূল ফোকাস হচ্ছে একটা জাতীয় ভোক্তাবোধ এবং সাধারণীকরণের বিষয়। যে বা যারা পরিচালনা করবে, যে বা যারা দায়িত্বভার গ্রহণ করবে, তাদের মধ্যে জবাবদিহিতা এবং দায়বদ্ধতা থাকতে হবে। সেটাই হচ্ছে আসলে আমরা আশা করবো আপনার এই। এখন আমি বাংলাদেশের যত ধরনের যত বিষয়ভিত্তিক ঘটনা, সেগুলোর আসলে আমার কোনো দায় নেই, যদিও অনেক কিছু এসে পড়েছে গায়ের মধ্যে, কিন্তু তারপরেও ঝাড়া দিতে চাই। কারণ এগুলো রাজু আহমেদ খান নিচ্ছে প্রতিনিয়ত এবং নিবে, আরও অনেকে নিবে, আমি এগুলোর মধ্যে না। আমি পরিচালনা করার পরেই, আমি আমার পরিচালনার মধ্যে যখন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত করতে পারবো, তখন আমি বুঝতে পারবো যে আমার এতটুকু অবস্থান আছে। আমি বুঝতে পারলাম যে আপনার যে রাজনৈতিক মতাদর্শ, এই মতাদর্শে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটুক এবং নতুন রাজনৈতিক দলের নতুন চেয়ারম্যান কিছু ব্রেক ফেলতে করবেই, তবে আমার মনে হয় উনি ভালো করবেন। জিয়া ভাই, শেষ জাতির উদ্দেশ্যে আপনার শেষ বক্তব্যটা বলেন, আমরা শেষ করব। ধন্যবাদ রাজু আহমেদ। আমরা আসলে একটা সুস্থ গণতান্ত্রিক দেশ চাই, স্বনির্ভর দেশ চাই, টেকসই গণতন্ত্র চাই, জনগণের দেশ চাই। শুধুমাত্র উনি যেটা বললেন বা আপনি যেটা আগে বললেন যে খুব ধনী লোকদের দ্বারা পরিচালিত একটি রাজনৈতিক প্রেক্ষাপট, যেখানে একজন থাকবে সব কিছু নিয়ন্ত্রণে আর বাকিরা আমরা সব থাকবো দর্শক, এইরকম বাংলাদেশ আমরা চাই না। আমরা চাই সবাই পরিচালনা করবে, সবাইকে নিয়ে
একটি গণতান্ত্রিক কাঠামো হবে এবং যার যেখানে যোগ্যতা সে সেই অনুযায়ী তার কর্ম পাবে এবং দেশের মধ্যে কর্মসংস্থান তৈরি হবে। বৃহৎ সরকারে আমরা বিশ্বাস করি না, মেধা নির্ভর জ্ঞান রাষ্ট্রে আমরা নাগরিক অধিকার পার্টি বিশ্বাস করি। আমাদের পার্টির সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা পুরো বাংলাদেশব্যাপী আমাদের কমিটিগুলো তৈরি করছি। ধন্যবাদ। আইন সংগঠন বাংলাদেশের পক্ষ থেকেও সবাইকে শুভেচ্ছা। আমরা সরকারের কাছে আমাদের আবেদন পেশ করছি। অতি দ্রুত আগামীকাল থেকে শুরু হচ্ছে আমাদের কর্মসূচি। ভালো থাকবেন সবাই। দেশের জন্য কল্যাণে নিয়োজিত। আমি অ্যাডভোকেট জিয়া রহমান।